গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো পরাজিত। লিখেছেন আশাপূর্ণা দেবী। গল্প পাঠে আমি দীপালি। ইহ সংসারে প্রভাতমোহন কখনো একচক্ষু হরিণের ভূমিকায় থাকেননি। চোখ কান দুই পরিষ্কার খোলা রেখে দুনিয়ার মাঠে চড়েছেন এবং এই যাবৎকাল অবিদ্ধ অবস্থাতেই কাটিয়ে এসেছেন। লোকটা যাকে বলে স্বপ্রতিষ্ঠিত পুরুষ, সামান্য অবস্থা থেকে যথেষ্ট অবস্থায় পৌঁছেছেন। জাগতিক জীবনে যা কিছু দরকার মোটামুটি আহরণ করে ফেলে সংসারটাকে সাজিয়ে নিয়ে ডাঁটের ওপর বাস করেছেন। অল্প বয়সে স্ত্রী মারা গেছে বলে যে জীবনটাকে বইয়ে দিয়েছেন তা নয়, আর আবার একখানা বিয়ে করে ফেলেও জীবন লাভের চেষ্টা করেননি। 3 মাসে ছেলে রেখে বউ মারা গিয়েছিল, তবু ভেঙে পড়েননি। বিধবা বোন অমলার সাহায্যে তাকে দিব্যি মানুষ করে তুলেছেন এবং জাতগোত্র মিলিয়েই এমন একখানি বউ ঘরে এনেছেন যাকে রূপকথার ভাষায় বলা যায় পরমা সুন্দরী। অবশ্য রাজকন্যা নয়, নেহাতি কেরানি কন্যা। তা সেটাই প্রভাতমোহনের পরিকল্পনায় ছিল। ছেলেকে বড়লোকের জামাই করবার দিক দিয়েও যাবার ইচ্ছে ছিল না তার। এই পর্যন্তই প্রভাতমোহনের দু চোখ খোলার প্রমাণ বহন করছে, কিন্তু হঠাৎ নদীর দিক থেকে বান এসে বিঁধল। এর জন্য প্রস্তুত ছিলেন না প্রভাতমোহন, দুঃস্বপ্নেও না। তাই প্রথমটা অবিশ্বাস্য বিস্ময়ে পাথর হয়ে গেলেন। বুঝতে পারলেন না কথাটা ঠিক শুনছেন কিনা। কিন্তু ভয়ঙ্কর কখনো বেঠিক হয় না। তাই প্রভাতমোহন যখন কিছু ভেবে না পেয়ে চশমাটা চোখ থেকে খুলে টেবিলে নামিয়ে রেখে আবার তৎক্ষণাৎ তুলে নিয়ে চোখে লাগিয়ে বলে উঠলেন, কি বললে? কি নিয়েছো? তখন প্রবালভূষণ শান্ত গলায় উত্তর দিল, গলফ ক্লাব রোডে একটা ফ্ল্যাট নিয়েছি, সেই কথাই বলছি। প্রভাতমোহন প্রায় বোকার মতোই বলে ফেললেন, ফ্ল্যাট নিয়েছো মানে? মানে আর কি? প্রবাল বলল, এমনি নিলাম, মোটামুটি সুবিধেই পেয়ে গেলাম। পরশু সকালের দিকে শিফট করব ভাবছি। পরশু সকালের দিকে? এখন আজকের সন্ধে। এই অগাধ সময়টা প্রভাতমোহনকে দিয়েছে প্রভাতমোহনের খোকা। এরপর আর দ্বিরুক্তির কি থাকতে পারে? প্রভাতমোহন তো অমলা নয় যে হাউ হাউ করে কেঁদে ফেলবেন আর বলে উঠবেন, ওরে খোকা, এ কি সর্বনেশে কথা বললি তুই? না, প্রভাতমোহন অমলা নয়। প্রভাতমোহন বললেন, ঠিক আছে। আর দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করেননি প্রভাতমোহন, শুধু ঠিক আছে। সংসারের সব দিকে বেঠিক ব্যাপারগুলো ঘটলে যে শব্দটা উচ্চারিত হয়ে থাকে সেই শব্দটাই উচ্চারণ করলেন, ঠিক আছে। সমস্ত পৃথিবীটা যখন বেঠিক বেতালা হয়ে পাক খেতে লেগে গেছে, সারা জীবনের সমস্ত বিশ্বাস, নিশ্চিন্ততা, সঞ্চয় সবকিছু গোলমেলে হয়ে গিয়ে এলোমেলো ছড়িয়ে যাচ্ছে, তখন বললেন, ঠিক আছে। প্রবাল কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো। হয়তো দ্বিতীয় কোনো কথা প্রত্যাশা করলো, অথবা নিজের কথাটা বলে ফেলেই চলে যাওয়াটা কাপুরুষ জনচিত দেখাবে ভেবে সোজা সতেজ ভঙ্গিতে একটু দাঁড়িয়ে থাকলো।
কিংবা বাপকে আর একটা কথা বলবার জন্য সময় দিল, কে জানে। কিন্তু নিজে আর কিছু বলল না, বেরিয়ে গেল ঘর থেকে। প্রভাতমোহন অর্থশূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখলেন চলে যাওয়াটা। বলে উঠলেন না, খোকা, কথাটা কি সত্যি, নাকি আমাকে ঘাবড়ে দেবার জন্য এ এক বিদ্ঘুটে ঠাট্টা তোর? না, সে কথা বললেন না। ছেলে তার সঙ্গে হঠাৎ এমন বিটকেল এক ঠাট্টা করতে আসবে, এমন কথা ধরা যায় না। কিন্তু এটা তো বলতে পারতেন, ফ্ল্যাটটা কিনেছো না ভাড়া নিয়েছো? ভাড়া নিয়ে থাকো, ছেড়ে দাও। যদি কিনে থাকো, ভাড়া দিয়ে দাও গে যাও। এতে তোমার যা কিছু আর্থিক লোকসান হবে, ওটা আমিই ম্যানেজ করে দেব। অথবা এটুকু তো বলে উঠতে পারতেন, এখানে তোমার যদি ভয়ঙ্কর কিছু অসুবিধে ঘটছিল, যার জন্য এমন ডিসিশন নিতে হয়েছে, সেটা আগে একবার জানালে না কেন? সেসব কিছু না, স্রেফ ঠিক আছে। এরপর আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে খোকা নামের যুবক ছেলেটা? একটুক্ষণ অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে প্রভাতমোহন হঠাৎ খুব সাধারণ একটা কথা ভাবলেন। ভাবলেন, আশ্চর্য, কথাটা খোকা নিজে আমার মুখোমুখি বলতে এলো, অথচ এটা খোকা অমলার মারফত বলতে পারতো। সেটাই স্বাভাবিক ছিল। তারপর ভাবলেন, না, এ এক রকমের নিষ্ঠুর আনন্দ, যে আনন্দে উৎফুল্ল হয়ে শিকারীরা তার শিকারলব্ধ প্রাণীর মৃত্যু যন্ত্রণার ছটফটানি দেখে। অনেক আততায়ী পেছন থেকে ছুরি মারার থেকে অনেক বেশি উল্লাস অনুভব করে সামনে থেকে বুলেট ছুঁড়তে। কিন্তু এটা প্রভাতমোহনের ছেলের প্রতি একটু অবিচার করা হলো। পিছন থেকে ছুরি বসানোর পদ্ধতি অবলম্বন করতে চেয়েছিল সে। পিসিকেই বলেছিল, তোমায় বলে রাখলাম, বাবাকে জানিয়ে রেখো। তা পিসি সেটুকু সহযোগিতা না করলে? তখন পরমা সুন্দরী পরমা তার সুন্দর মুখে একটা কঠিন হাসি হেসে বলেছিল, তুমি এমন অদ্ভুত করছো, কোনো মানে হয় না। বলো তো আমি বলে আসি, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবার গৌরবটা না হয় আমার খাতাতেই জমা পড়ুক। প্রবাল বলেছিল, থাক, না, এটা এমন কিছু একটা ব্যাপার নয়। আর এই বলাটা যে এমন একটা কিছু ব্যাপার নয়, সেটা অভিনয় মঞ্চে নিখুঁতভাবে ফুটিয়ে তোলবার জন্যে রিহার্সাল দিয়ে এসেছিল রীতিমতো করে। প্রভাতমোহনের অবশ্য রিহার্সাল দেবার সুযোগ হয়নি। প্রভাতমোহনকে বিনা সাজসজ্জায়, বিনা মহলায় একেবারে স্টেজে দাঁড় করিয়ে দেওয়া হলো। তবুও উতরলেন তো ভালোই। নিষ্কম্প গলায় বললেন, ঠিক আছে। তারপর ভাবলেন, আমি এত বিচলিত হচ্ছি কেন? খোকা তো বদলি হয়েও যেতে পারতো। তাহলেও তো আমার খোকাকে আর চন্দনকে ছেড়ে থাকতে হতো। ছেড়ে থাকার ব্যাপারে পরমার নাম মনে আনলেন না। ইচ্ছে করে বললেন না, নাকি ভুলে গেলেন, কে জানে। অথচ পরমা এই ৩-৪টে বছর প্রভাতমোহনের সন্তোষ সাধনে আপ্রাণ করেছে, কাজে লাগেনি। তারপর আবার ভাবতে লাগলেন, কি বোকার মতো ভাবলাম আমি।
খোকা বদলি হয়ে গেলে শুধু আমার মন কেমন করতো, তার বেশি কিছু না। কিন্তু এতে এতে ঘরে বাইরে আত্মীয় বন্ধু প্রতিবেশী পরিচিত সমগ্র সমাজে মাথা কাটা যাবে না আমার? অথচ সেই কাটা মাথাটা নিয়েই আমার বেঁচে থাকতে হবে, এই পাড়ায় এই বাড়িতেই বসবাস করতে হবে। কারণ বাড়িখানা নিজের। আচ্ছা, বাড়ি তৈরি করার মতো বোকামি আর কিছু আছে? বাড়ি তৈরি করা মানেই তো বিশেষ এক টুকরো জমিতে শেকড় গেড়ে অনড় হয়ে বসে থাকা। ভাড়াটে বাড়ি হলে প্রভাতমোহন এই পরিচিত পরিবেশ ছেড়ে চলে যেতে পারতেন। এই মস্ত বাড়িখানার প্রলোভনেও তো প্রভাতমোহনের আত্মসম্মানী ছেলেকে আটকে রাখা গেল না। যে বাড়িখানায় দোতলা তিনতলা দুটো অংশে হাত পা ছড়িয়ে বাস করেও বাকি তলাটা থেকে মাসে 700-800 টাকা আয় হয়। এই বাড়ি ছেড়ে খোকা কোথায় কোনখানে ফ্ল্যাটে উঠতে গেল? এ কি অদ্ভুত কথা! খোকাই তো একমাত্র উত্তরাধিকারী। হিসেব মেলানো বড় কঠিন হচ্ছে। প্রভাতমোহন কি সহস্র দৃষ্টির সামনে মাথা কাটা যাওয়া আটকাতে এখনই নিজের হাতে মাথাটাকে কেটে ফেলে? ছুটে গিয়ে বলবেন, খোকা, বৌমা, কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তোমরা এভাবে চলে যেতে চাইছো? তোমাদের কি ওই ডিসিশনটা নেবার আগে একবার মনে পড়লো না তোমরা চলে গেলে আমরা কি করে এই শূন্য বাড়িখানায় থাকবো? মাথাটা কাটবার জন্যে এই ছুরিখানা হাতে নিতে গিয়ে ঘৃণায় নামিয়ে রাখলেন। আত্মসম্মান জিনিসটা কি শুধু এ যুগেই? অমলা ঘরে ঢুকলো, বলল, খোকাকে তোমার কাছে আসতে দেখলাম একটু আগে, কি বলতে এসেছিল ও? প্রভাতমোহন ভুরু কুঁচকে বললেন, তুমি জানো না কি বলতে এসেছিল? জানি, জেনেই বলছি। তুমি একবার ওকে বারণ করলে না দাদা? অমলার প্রশ্নটা যেন আর্ততা আছড়ে পড়ল। একবার বললে না, দুর্মতি করতে যাসনে খোকা। প্রভাতমোহন এই আর্ততায় বিচলিত হলেন না, কড়া গলায় বললেন, কেন? বারণ করতে যাব কি জন্যে? দুর্মতি করতে চায়, তার ফল ভুগবে। অমলা বসে পড়ে বলল, এভাবে কথা বলো না দাদা, বুদ্ধি থাকলে কি আর এ কাজ করতে যেত? প্রভাতমোহন বললেন, বুদ্ধি নেই কে বলল? যথেষ্ট বুদ্ধি আছে। না থাকলে বুদ্ধি যোগান দেবার মাস্টার আছে। অমলা ভাঙা গলায় বলল, সেই তো হচ্ছে কাল। তবু তোমার সেদিন ওই কথাটা বলা খুব ভালো হয়নি দাদা। এখন যদি একবার বলতে। রাগের মাথায় কখন কি একটা বলেছি, সেইটাই বড় করে ধরছিস তোরা। তাহলে এখন ওরা বাড়িতে উপস্থিত নেই, এইমাত্র বেরিয়ে যেতে দেখলো, তাই কথাটা তুলতে এসেছে অমলা। জানে তো এ আলোচনায় প্রভাতমোহন হয়তো আরো কি অসতর্ক উক্তি করে বসবেন। অনেকক্ষণের জন্য বেরিয়েছে ওরা, কারণ অনেক কাজ ওদের। এই দুটো দিনে অনেক ব্যবস্থা। তা অসতর্ক উক্তি তো করে বসেছেনই প্রভাতমোহন। চিৎকার করে বলে উঠলেন,
শুধু ওইটুকু? দুজোড়া জুতো পরা পায়ের ওপর মাথা খুললে ভালো হয় না? অমলা মলিন গলায় বলল, সে কথা তোমায় আমি বলতে বলিনি দাদা। মা মরা ছেলেটাকে 3 মাস বয়স থেকে থেমে যায়। প্রভাতমোহন তিক্ত কণ্ঠে বলেন, 3 মাস বয়স থেকে মানুষ করেছিলে। বিধবা মানুষ, ঠাকুর দেবতা পুজো পাঠে মন না দিয়ে ওকেই ধ্যান জ্ঞান করেছিলে। জানি সবই। তা ও তার মান রাখলো? শুনতে হলো না? অজ্ঞান বয়সে কে কি ঋণ দিয়ে রেখেছেন ভগবান জানেন। চিরকাল ধরে সে ঋণ শোধ করতে হবে। অমলা মাটিতে বসেছিল। টেবিলের একটা পায়া অমলার মুঠোয় চাপা ছিল। অমলা অন্য হাতটা দিয়ে সেই মুঠোটাকে চেপে ধরে আরো ভাঙা গলায় বলল, খোকা ও কথা বলেনি। খোকা বলেনি? খোকার গুরুদেব বলেছে। প্রভাতমোহন কটু গলায় বললেন, থাম অমলি, তুই আর ওর দোষ ঢাকতে যাসনি। গোড়া থেকে দোষ ঢেকে ঢেকেই তুই ওকে। অমলার ভিতরটা তোলপাড় করে উঠল। চিরদিনই দাদা তাকে এই নিয়ে দোষ দিয়েছে সত্যি, কিন্তু সে বলার মধ্যে ভারও ছিল না, ধারও ছিল না। বলতেন, তুই ওর মাথা খেলি অমলি। না, আদর দিয়ে দিয়ে তুই ওকে একটা মাদর করে তুলবি, এটা আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি অমলি। কিন্তু আজ এই ভয়ঙ্কর ক্ষণে, যখন অমলার বুকের শিরগুলো ছিঁড়ে পড়তে চাইছে, তখন এই কথাটা যত ধারালো ঠেকলো তত ভারী ঠেকলো। রুদ্ধ কণ্ঠে বলল, এ দোষ তো চিরকালই আমায় দিয়ে এসেছো দাদা, বলবার কিছু নেই। তবু এ যাবৎকাল খোকার কোনো নিন্দে তুমি কারো কাছে শুনেছ? কেউ ওকে দেখে মানুষ করার দোষ ধরেছে? তুমি অবুঝপনা করলে দাদা। বিয়ে হয়ে গেলে যে ছেলের সঙ্গে হিসেব করে ব্যবহার করতে হয়, সেটা মানতেই চাইলে না। প্রভাতমোহনের গলার স্বর তিক্ততায় আর তীব্রতায় কর্কশ হয়ে ওঠে। সেই কর্কশ গলায় বলে ওঠেন তিনি, এতখানি বয়সে এটাই শিখতে বাকি ছিল। বিয়ে হয়ে গেলে ছেলে কুটুম হয়ে যায়, আর ছেলের বউ গুরুমা। আমরা বিয়ে তো করিনি না? তোর বৌদির কি হাল ছিল সংসারে, ভুলে গেছিস বুঝি? সেসব কথা ভুলে যাও দাদা। সেকাল আর একালে অনেক তফাৎ। এখনকার ছেলে মেয়েদের আত্মসম্মান জ্ঞান বেশি। ওহ, তাই? তাই গুরুজনের প্রাপ্য সম্মানটুকুও আত্মসাৎ করতে হবে, কেমন? অমলার প্রাণের মধ্যে আরো তোলপাড় করে ওঠে। অমলার মনের মধ্যে অনেক দিনের অনেক ঘটনাই ছবির মতো ফুটে ওঠে, কাঁটার মতো ফোটে। সবচেয়ে যন্ত্রণাদায়ক, ওদের ওই কোথাও বেড়াতে যাবার সময় চন্দনকে পরমার বাপের বাড়িতে টেনে নিয়ে গিয়ে সেখানে তার মায়ের কাছে রেখে যাওয়া। তবু কিছু বলবার মুখ নেই। শত কাঁটা ফুটলেও মুখ ফুটবার উপায় নেই। এ অমলার নিজের অসতর্কতার ফল। অমলার নিজের কাটা খালে ভেসে আসা কুমির। অথচ কি বা বলেছিল অমলা? নিক্তির পাল্লায় কতটুকু চাপান দিয়ে ফেলেছিল? শুধু বলেছিল,
তাও তো হাসির ছলেই বলেছিল, রোজ রোজ তোদের সন্ধেবেলা ছেলে রেখে বেড়াতে যাওয়া, পিসির তো পুজো পাঠ কাজকর্ম সব ডকে উঠে যাচ্ছে। ব্যাস, এর বেশি নয়। বলে ফেলেই বুক ধড়ফড় করে উঠেছিল অমলার। কেন আবার একথা বলে মরতে গেলাম ছাই? কাল না আবার অভিমানে বেড়াতে যাওয়া বন্ধ করে বসে বাবু, তখন তো আবার লজ্জার মাথাকে হেসে গা পাতলা করে খোসামত করে মান ভাঙাতে হবে আর কি। সেই খোসামদের ভাষাটা মনে মনে মুসাবিদাও করে রেখেছিল অমলা, কিন্তু কাজে লাগেনি। বউ নিয়ে বেড়াতে যাওয়া বন্ধ করেনি খোকা, শুধু ছেলেটাকে পিসির কাছে রেখে না গিয়ে বয়ে নিয়ে গিয়ে শাশুড়ির কাছে রেখে যায়। কারণ এই যুগে অভিমান নামক শব্দটা অভিধান থেকে বাতিল হয়ে গেছে। যা আছে সেটার নাম আত্মসম্মান। তাই বড় সাবধানে চলতে হয় বড়দের। অমলা তো সেই অবধি নিক্তি হাতে করেই থাকে, কথা বলার সময় অনুক্ষণ লক্ষ্য রাখে, এক কণা না এদিক ওদিক হয়ে যায়। কিন্তু দাদাকে এঁটে উঠতে পারে না। প্রভাতমোহন মানতে চান না, ছেলের বিয়ে হয়ে গেলে সর্বদা মনে রাখা উচিত বউ কুটুমের মেয়ে, আর ছেলে তার অধিকারভুক্ত সম্পত্তি মাত্র। কোনো কোনো সময় হেসে বোঝাতে চেষ্টা করেছে অমলা, আচ্ছা দাদা, মেয়ের বিয়ে দিলেই তো সে জামাইয়ের সম্পত্তি হয়ে যায়, জামাইয়ের অনুমতি ছাড়া একবেলা তাকে বাড়িতে রাখতে পারা যায় না, এ তো চিরকালই মেনে আসা হয়ে চলেছে। মনে করলেই হয়, এও তেমনি। প্রভাতমোহন ব্যঙ্গের গলায় বলেছেন, হ্যাঁ, অকাট্য যুক্তি, ছেলেকেও তো অগ্নিনারায়ণ সাক্ষী করে সম্প্রদান করা হয়ে থাকে। খোকা তো তোমাকে আজকাল জমের মতো ভয় করতে শুরু করেছে দাদা, বড় বাহাদুরি করছে, বাপকে বাপের মতো ভালো না বেসে জমের মতো ভয় করছেন বাবা আমার। কেন? রোজই বা সন্ধেবেলা বেড়াতে যাওয়া কেন? একদিন ইচ্ছে করে না বুড়ো বাপের সঙ্গে একটু বসি? অমলা তবুও পরিস্থিতি হালকা করতে বলেছে, তুমি বুড়ো, খোকার থেকে তো তুমি অনেক বেশি ইয়াং। কিন্তু এসব কথা কি কাজে লাগে? সেই একদিন, সর্বনেশে সেই দিন। ওরা না বলা কওয়া ও বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে অনেক রাত করে ফিরল ঘুমন্ত ছেলেটাকে কাঁধে দুলিয়ে। দেখেই দপ করে জ্বলে উঠে বলে বসলেন প্রভাতমোহন, এত স্বেচ্ছাচার এ বাড়িতে থেকে চলবে না। অমলা জানে বড় দুঃখেই বলে ফেলেছিলেন। অনেকদিন পরে সেদিন প্রভাতমোহন খুব বড় বড় চিংড়ি মাছ এনেছিলেন, আর অমলাকে বলেছিলেন, ঠাকুরের হাতে এগুলো ছেড়ে দিসনি অমলি, তুই নিজে বেশ জম্পেশ করে রাঁধ। আর ইচ্ছে প্রকাশ করেছিলেন এর সঙ্গে ফ্রাইড রাইস বানাতে। জিনিসটা প্রভাতমোহনেরও প্রিয়, খোকারও বিশেষ প্রিয়। কিন্তু প্রিয় বস্তু দুটো একসঙ্গে বসে খাবেন বলে কত রাত অবধি বসেছিলেন প্রভাতমোহন, অথচ খিদে সহ্য করতে পারেন না উনি। শরীর বেতাক হয়ে যায় খাওয়ার দেরি হলে। অনেকবার বলেছিল অমলা, ওরা হয়তো সিনেমা টিনেমা গেছে, অনেক দেরি হবে, তুমি খেয়ে নাও। রেগে উঠেছিলেন প্রভাতমোহন, আর ক্রমশই উদ্বিগ্ন হচ্ছিলেন। দেরি হলেই তো দুশ্চিন্তা। অমলারই কি ভয় করছিল না
অহরহ রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটছে, তবু মুখে সাহস দেখিয়েছিল। প্রভাতমোহন ওর কথা গ্রাহ্য করেননি, রেগে উঠেছেন। টেলিফোন নেই খোকার শ্বশুর বাড়ি, অতএব একটা খবর নেবারও উপায় নেই। অন্তত কখন বেরিয়েছে, অথবা আদৌ বেরিয়েছে কিনা, তাদের কোনো বিপদ ঘটলো কিনা, চন্দনের হঠাৎ কোনো অসুখ করলো কিনা। অস্থির হয়ে যখন বামুন ঠাকুরের হাতে বাস ভাড়ার পয়সা দিয়ে খোঁজ নিতে পাঠাচ্ছেন, তখন ওরা ফিরল সিনেমা দেখে, নেমন্তন্ন খেয়ে। অমলা দোষ দেয় না দাদাকে। ধৈর্য জিনিসটা স্টিলের মতো নয়, অন্তত পুরুষ মানুষের নয়। কিন্তু ওই একটা লাইন কথা ছাড়া আর তো কিছু বলেননি প্রভাতমোহন। সেইটুকুই বাবুদের সঞ্চয় বাড়িয়ে তুলেছে। আশ্চর্য বই কি। তবু এখন অমলা বলছে, তোমারই অন্যায় দাদা, তোমার একবার নতি স্বীকার করা উচিত ছিল। প্রভাতমোহন বললেন, তোর বুঝি আজ কোনো কাজ নেই? না থাকে মালা জপ করগে যা, কানের কাছে ভ্যান ভ্যান করিস নে। আহত অমলা চলে যাওয়া ছাড়া আর কি করবে? অথচ ওর মনে হচ্ছে একটু বাঁধ দিলেই বৃহৎ ভাঙনটা রোধ হয়। অরোধ বলেই মনে হচ্ছে অবশ্য। অমলা চলে যাওয়ার পর ক্রমশই এলোমেলো চিন্তায় টুকরো টুকরো হতে থাকেন প্রভাতমোহন। রাতারাতি এমন ভয়াবহ একটা কিছু ঘটতে পারে না যাতে ওদের যাওয়া বন্ধ হয়ে যায়, যাওয়ার বাসনাও? কি সেই অঘটন? প্রভাতমোহনের হঠাৎ স্ট্রোক হওয়া? না, সে তো প্রভাতমোহনের পরাজয়। নিজের সেই পরাজিত দীন মূর্তির কথা দুবার ভাবতে পারলেন না। পরমার মা অথবা বাবা কোনো একজন যদি রাতের মধ্যে, না, তাতে আর ওদের এ বাড়ি ছাড়তে বাধা কোথায়? বরং নিজের সংসার হলে ভাঙাচোরা বাকি মালটাকে নিজেদের কাছে নিয়ে যাওয়ার সুবিধেই হবে। খোকার কথা ওঠে না, কিন্তু পরমার, তাতেই কি সুবিধে হবে? বউয়ের কিছু হলে খোকা তো বাপকে আরোই ক্ষমা করতে পারবে না। এসব কিছু না। আচ্ছা, হঠাৎ কালই যদি খোকার অফিসে বদলির অর্ডার এসে যায়? যে আশঙ্কাকে প্রভাতমোহন অনবরত ভূতের ছায়ার মতো সরিয়ে রেখে এসেছেন, সেটাকেই তবু মন্দের ভালো মনে হচ্ছে। দেখতে পাবো না খোকাকে, দাদু ভাইকে, তা হোক, তবু লোকসমাজে মাথাটা তো আস্ত থাকবে। কিন্তু পরশু সকালে যে লোক শিফট করে ফেলবে বলে ঠিক করে ফেলেছে, কাল তেমন একটা অর্ডার এলেই কি কিছু সুরাহা হবে? একমাত্র যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ভয়ানক কোনো দুর্যোগ। তাকিয়ে দেখলেন নির্মল নির্মেঘ আকাশের দিকে। ওই আকাশ থেকে রাতারাতি বন্যা নামতে পারে, অথবা এই জ্যোৎস্না প্লাবিত পৃথিবীর শান্ত ভূমি থেকে উঠতে পারে ভূমিকম্পের প্রচন্ড তাণ্ডব। বাজে কথাগুলো ভেবে লাভ নেই। একটা কিছু করা দরকার, যাতে ওরা জব্দ হয়ে যেতে পারে। যদিও মাঝে মাঝে ভাবছেন, যাক না, দেখুক না দুদিন, কত ধানে কত চাল, শখ মিটে যাবে। বাপের হোটেলে আছিস, খাওয়া থাকা এক পয়সা খরচ নেই, মনে ভাবছিস ও আর কি, আড়াইখানা তো মানুষ, দেখগে যা আজকের দিনকাল।
রাতভর যত রকম কুটিল চিন্তায় বিষাক্ত হতে থাকেন প্রভাতমোহন। ঘুমের ধার দিয়ে যান না। কিন্তু প্রার্থনা, অভিশাপ, প্রবল ইচ্ছাশক্তি কিছুই কাজে লাগে না। সকালে উঠে দেখেন তেমনি নির্মল আকাশে নির্লজ্জ সূর্যটা নিত্যকার মতোই আলো ছড়াচ্ছে। শুধুমাত্র আজকের দিনটা হাতে আছে প্রভাতমোহনের। কাল সকালে এমন সময় প্রভাতমোহনের নাকের সামনে দিয়ে একখানা গাড়ি বেরিয়ে যাবে মালপত্র বোঝাই দিয়ে। না, এবারের কিছুটি নেবে না ওরা, এটা অবধারিত। শুধু নিজেদের জিনিসগুলোই। পরমার বাবা বিয়েতে কিছুই দিতে পারেননি। যা কিছু ব্যবহার করে ওরা সবই প্রভাতমোহন প্রদত্ত। সেসব নেবে না ওরা। হয়তো দাদু ভাইয়ের সেই দোলনা খাটটাও পড়ে থাকবে তিনতলার বড় ঘরখানার এক কোণে। প্রভাতমোহনের চোখে কি হঠাৎ লঙ্কার গুঁড়ো পড়ল? তাই তাড়াতাড়ি জলের কলের কাছে চলে গেলেন। দিনের ঘন্টাগুলো কি অদ্ভুত নিস্তরঙ্গ কেটে গেল। এমনিতেই তো আজকাল বড় বেশি চুপচাপ হয়ে গিয়েছিল বাড়িটা। অমলা আর গলা তুলে বামুন ঠাকুরকে বকাবকি করে না। প্রভাতমোহনও কোনো সুযোগ পান না গলা তুলতে। আজও যথারীতি চলল সংসার চক্র, শুধু আরো নিঃশব্দে। খোকা দাড়ি কামালো, চান করলো, অফিস গেল। পরমা ছেলেকে নাওয়ালো, খাওয়ালো, ঘুম পাড়ালো, নিজে খেলো, তারপর কি করলো ভগবান জানেন। প্রভাতমোহনের অবসর গ্রহণের পর থেকে পরমা তাঁর সঙ্গে দুপুরে খেতে বসতো। কিছুদিন থেকে সময়টা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হয়তো ঠিক খেতে বসবার আগে পরমা কোথাও বেরিয়ে যায়, অথবা আগেই কাজ আছে বলে খেয়ে নিয়ে কোথায় কোথায় চলে যায়। আজ কি করলো বোঝা গেল না। প্রভাতমোহন তবু প্রতিক্ষণ একটা কিছু প্রত্যাশা করতে লাগলেন, কিন্তু সেই কিছুটা ঘটল না। প্রবাল যথারীতি অফিস থেকে ফিরে চান করলো, সামনের বারান্দার রেলিং এ ভিজে তোয়ালেটা ছড়িয়ে দিয়ে চা খেলো এবং সন্ধ্যায় যেমন বউ নিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গেল, কিছু ব্যাগ বাস্কেট নিয়ে। কিন্তু ছেলেটা কই, তাকে সঙ্গে দেখলেন না তো। একটু পরে গুটি গুটি চলে এলেন অমলার কাছে। বললেন, কে, আজ তো পিসির বড় ভাগ্যি দেখছি। তাহলে ছেলে পকেটে করে যাওয়া হলো না কেন? অমলা কথা বলল না। বোঝা গেল বলবার ক্ষমতা নেই বলেই বলল না। ছেলেটাকে কোলে ফেলে চাপড়েই চলেছে। এক্ষুনি পিটিয়ে পিটিয়ে ঘুম পাড়াচ্ছিস কেন? অমলার রুদ্ধ কণ্ঠ থেকে উচ্চারিত হলো, বলে গেছে। তা বলবে বই কি, বুড়ো পাছে নিয়ে একটু খেলে। অমলা কথা বলল না। যে অমলা কথা বলার সুযোগ পেলে সহজে ছাড়ে না, একটা কথা সুযোগ পেলে 100টা বলে। ঘুম পাড়িয়ে শোয়াতে যাবি নে। প্রভাতমোহন হঠাৎ তীব্র গলায় বলে ওঠেন, শোয়াতে হবে না, আমি জাগাবো। গলাটা যেন প্রতিহিংসার মতো শোনালো। অমলা ভয়ে ভয়ে বলল, সে আবার কি, কাঁচা ঘুমে ওঠালে কাঁদবে না? কাঁদুক, ভোলাবো। পারবে না। দেখি পারি কিনা। বলে ছেলেটাকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে নাড়িয়ে বসিয়ে ডেকে ডেকে ঘুম ছাড়ালেন। ছেলেটা বোকার মতো তাকিয়ে রইল।
দাদুকে দেখে হাসলো না। তার মানে ঘুমের রেশ রয়েছে। এই প্রকৃষ্ট সময় গূঢ় কুটিল একটা সিদ্ধান্ত নিয়ে হোমিওপ্যাথির বাক্সটা পারলেন প্রভাতমোহন। বেছে বেছে একটা শিশি বার করলেন। কয়েকটা পালসেটিলা খেলে এমন আর কি ক্ষতি হতে পারে একটা বছর খানেকের ছেলে? যেটি চাইছেন সেইটিই হবে শুধু, তার বেশি কিছু নয়। পেটটা ভাঙবে, আর রাত থেকে যদি ছেলের পেট ভাঙতে থাকে তাহলে বাপ সকালে উঠে ডাক্তার ডাকার চেষ্টা করবে নাকি ভিটে ছেড়ে বাসায় উঠতে যাবে? সেটা হতে পারে না। তার মানে কাল সকালটায় বাঁধ পড়লো। অতঃপর মন ঘুরে যেতে পারে নাকি? ভাবতে পারে না ভগবান নিষেধ করলেন? নইলে সহজ ছেলে হঠাৎ এমন হবে কেন? গোটা কতক দানায় কিছুই হবে না। প্রভাত মোহনের ছোট মামার ছোট ছেলেটা একবার চুরি করে আধ শিশিটা পালসেটিলা শেষ করে ফেলেছিল লজেন্স ভেবে। কি আর হলো? ওই পেটটা বেদম খারাপ হলো। প্রভাত মোহন বুঝে সুঝেই দেবেন। শিশি খুলে একটা দানা নিয়ে প্রায় জোর করেই ছেলেটার জিভে ধরিয়ে দিয়ে বললেন, লদেন খাবে দাদু, লদেন? জিভে মিষ্টি স্বাদ। ছেলেটা হাত বাড়িয়ে শিশিটা ধরতে গেল। এখন একটু হাসি বেরোলো মুখে। এখন একটু হাসি বেরোলো মুখে। ঝুঁকে শিশিটা চেপে ধরলো। এখন ভারী ভয় পেয়ে গেলেন প্রভাতমোহন। ওর চেপে ধরা কচি হাতটা থেকে ছাড়িয়ে নিলেন শিশিটাকে। ছেলেটা কেঁদে উঠল। কাঁদুক। জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে গেলেন শিশিটাকে। সাহস হলো না। যদি কারো চোখে পড়ে যায়, যদি জানলার দিকে তাকিয়ে দেখে লোকটা কে? না, ফেলা যাবে না। ঘর থেকে বেরিয়ে এলেন। দালানের বেসিনের কলের তোড়ের মুখে শিশির মুখটা খুলে খুলে ধরলেন। বারবার ধুয়ে ধুয়ে ফুঁকো শিশিটা সাফ করে ফেললেন। খুনের চিহ্ন গোপন করার মতো বেসিনে জলে ঢেলে ঢেলে হারিয়ে যাওয়া দানাগুলোকেই পার করতে লাগলেন কিছুক্ষণ ধরে। খালি শিশিটাকে রেখে দিলেন বাক্সের মধ্যে তার খাঁজে। তারপর পরাজিতের ভঙ্গিতে অমলাকে ডাক দিয়ে বললেন, এই, নিয়ে যায় কে? ঘুম ছাড়ছে না, কাঁদতে লেগেছে। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড তারা আমার মায়ের আদরের রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।